সেটা দেখা যাচ্ছে না আপনার। দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে তো। আমার দেখা, যখন আমি কথা বলবো তখন আমাকে দেখতে পাবা, আর যখন অন্যরা কথা বলবে তখন অন্যদের দেখতে পাবা। মোবাইলে যদি করে থাকো, আর যদি ল্যাপটপে করে থাকো তাহলে তো ভিডিও অন থাকলে সবাইকে দেখতে পাবা। ঠিক আছে, দেখ আমরা শুরু করি ক্লাস। আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি। একটু ঠিক করে নেই, তারপর আমরা শুরু করবো। দেখ এখন স্ক্রিনে কিছু দেখা যায়? কিছু দেখা যায় না, তাই না? শুরু করবো, শুরু করি তাহলে আমরা। দেখো এখন তাহলে ফুলে গোলাপ ফুলের শুভেচ্ছায় স্বাগতম তোমাদের এই অনলাইন ক্লাসে। আরেকটা শব্দ লিখছি আমি, অনলাইন কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম, সুস্বাগতম। আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? না, এখন যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। দেখো এরপরে আমার ছবিটা একটু দেখে নাও, যদি ফেস টু ফেস আমরা একবার দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি সবাই, আরেকবার আমরা ছবিটা দিয়েছি। আমার পরিচিতি আমরা জেনে নিই একটু আগে। আমার নাম দুর্গাচরণ রায়, সেটা মনে হয় নাম শুনেছো। এবং দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমার পদবি হলো ইনস্ট্রাক্টর নন টেক রসায়ন, মানে কেমিস্ট্রি সাবজেক্ট ইংরেজিতে বলা হয়। আর প্রতিষ্ঠান আমরা সবাই জানি রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। ঠিক আছে। আর আমার ইমেল অ্যাড্রেস dcr.prm@gmail.com। আমার এই হলো আমার পরিচিতি। এখন তোমরা যদি আমার সম্পর্কে আরো কিছু জানতে চাও তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো। It's enough, sir. বুঝতে পারিনি, আরেকবার বলো। It's enough, sir. Thank you. ওকে ওকে ওকে, ওয়েলকাম। আচ্ছা আমরা পরবর্তীতে যাই। এখন পাঠ পরিচিতি আমরা জানবো। আমরা কি পড়বো বিষয়টা আরেকবার জেনে নেই। কেমিস্ট্রি সাবজেক্ট আমরা পড়বো। অধ্যায়টা পড়বো, অধ্যায় প্রথম অধ্যায় 1, অধ্যায়ের নাম পারমাণবিক গঠন এবং রাসায়নিক কি বন্ধন। সময় 40 মিনিট আমরা ক্লাস নেব। যদি 40 মিনিট আগেই কেটে যাবে, জুমে 40 মিনিট ক্লাস থাকে না, তার আগেই কেটে যায়। আর তারিখ, আজকের তারিখ আমরা 24/11/2020। ওকে, আমরা এখন মূল আলোচনায়। এটা কিসের ছবি দেখা যায়? চেয়ার। চেয়ার, থ্যাংক ইউ। তাহলে আমরা চেয়ার দেখে দিলাম। এটা কিসের ছবি? টেবিল। টেবিল। ওকে, আমরা নামগুলো দেখে নিই। এগুলো কিসের ছবি? বই। বই, থ্যাংক ইউ। এটা কিসের ছবি? বক্স টাইপস কিছু। বক্স টাইপের, থ্যাংক ইউ। বক্স, এটাই একটা বাক্স বা বক্স আমরা বললি, ইংরেজিতে বক্স বলবো, বাংলা বলবো বাক্স। থ্যাংক ইউ। তাহলে এগুলা এই এই জিনিসগুলো দেখে আমরা কি বলতে পারি যেগুলা কিসের ছবি আমরা ইন্ডিকেট করছি? বলা যায়? গেস করো। স্যার এগুলো তো সব জড়বস্তু। জড়বস্তু, থ্যাংক ইউ, উত্তর হয়েছে। আরো কিছু আমরা গেস করি, আর কি কি বলতে পারি? সব মিলে আমরা বলবো এগুলা এগুলা হলো পদার্থ। কি পদার্থ? তো পদার্থ। পদার্থ। এখন একজন বলো দেখি পদার্থের সংজ্ঞাটা, কেউ বলো দেখি পদার্থ কাকে বলে? বলো, চেষ্টা করো। বলতে পারতেছ সব না? ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, আমি বলি। যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, সেগুলোকেই বলা হয় কি পদার্থ। চেয়ার, আমরা যদি এটাকে নির্দিষ্ট ভর আছে, একটা জায়গা দখল করছে, একে যদি আমরা ধাক্কা দেই আমার পায়ে বা হাতে ধাক্কা লাগবে, তার মানে কি বল প্রয়োগ করলে কি বাধা সৃষ্টি করতেছে। ঠিক সেম টেবিলও একই অবস্থা, বইও একই অবস্থা, বাক্সেরও একই অবস্থা। তাহলে সুতরাং এই জিনিসগুলোকেই বলবো আমরা কি পদার্থ। বোঝা গেছে? এখন আমরা পরে আসি, আমরা পরের স্লাইডে কি আছে। এবার আমরা পদার্থ, আমরা সংজ্ঞাটা এখন দেখে নেব। দেখো, যার ভর আছে, জায়গা দখল করে, আয়তন আছে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, সেই সকল বস্তুকেই বলা হয় তোমার কি পদার্থ। যেমন উদাহরণ কি লিখছিলাম আমরা? চেয়ার, টেবিল, বই, বক্স ইত্যাদি আমরা দেখছি তো, তাই না? তাহলে পদার্থের সংজ্ঞা এখন সবাই আমরা বলতে পারবো, যার ভর আছে, জায়গা দখল করে, আয়তন আছে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, সেই সকল বস্তুকে বলা হয় তোমার কি পদার্থ। উদাহরণ চেয়ার, টেবিল, বই, বক্স ইত্যাদি। এবার পদার্থের প্রকার। পদার্থ কত প্রকার জানা আছে কারো?
বলো যদি জানা থাকে পদার্থ কত প্রকার? 3 প্রকার, কঠিন, তরল আর গ্যাসীয়। গ্যাসীয় আর কি। যাও, এটা 3 প্রকার বলছে। আর কেউ বলবে পদার্থের প্রকার? আর কেউ বলবে না? পদার্থের প্রকার 2 প্রকার। দেখে নি আমরা পদার্থ কত প্রকার। পদার্থ 2 প্রকার আছে। তাহলে তোমরা ভুল বলেছো, তাই না? আমরা জানি জিনিসগুলো একটু গুলাই ফেলি, যে কোনটা জায়গায় কোনটা বলতে হবে সেটা আমরা গুলাই ফেলি আর কি। যাও, দেখো পদার্থের প্রকার হলো কি কি। একটা হলো মৌলিক পদার্থ, আর একটা হলো যৌগিক পদার্থ যৌগিক। একটা। কি শব্দগুলো আমরা জানতাম নিশ্চয়ই, তাই না? হ্যাঁ জি জানতাম। স্যার। কিন্তু আমরা ভুলে গেছিলাম যে কোন জায়গায় কোনটা বলতে হবে। তাহলে এটা এখন আমরা বলবো পদার্থ সবসময় রাখবো। পদার্থ হলো 2 প্রকার। এবার একটা কি কি দেখা যায়, এটা একটা আংটি। আংটি, স্বর্ণের আংটি। আমরা হ্যাঁ। সোনার আংটি। এবার এখানে কি দেখা যায়, আরেকটা ছবি। এটা তার। তার, একটা কয়েল তারের মধ্যে পেঁচানো, সরি তারটা কয়েলের মতো করে পেঁচানো আছে, তাই তো? থ্যাংক ইউ। হ্যাঁ। কপারের তার, তারটা হলো কপারের। কপার একটা ধাতু, ঠিক আছে? এখানে কি দেখা যায়? পানি। পানির মধ্যে একটা পানির ফোঁটা পড়তেছে, তাই তো? থ্যাংক ইউ। হ্যাঁ। তাহলে পানি। আরেকটা এখানে কি দেখা যায়? এটা ফুটবল। ফুটবল, একটা ফুটবল, তার সাথে হলো ফুটবলের বিশ্বকাপের, যেটা আমরা কি বলি, এটা ট্রফি ট্রফি ট্রফি। ট্রফি, বিশ্ব ফুটবল বিশ্বকাপ ট্রফি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এইগুলা কি আমাদের পদার্থের মধ্যে পড়ে তো, তাই না? হ্যাঁ কিন্তু পদার্থ। হ্যাঁ। এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস আমরা বলেছি। দেখো, সোনা, সোনার আংটি। সোনা একটা মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ, থ্যাংক এটা ইউ। ভাঙা যায় না। ইয়েস, ভাঙা যায়, মানে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে অন্য না, কিছু সোনার পাওয়া সঙ্গে। যাবে না। থ্যাংক ইউ। হ্যাঁ। কপারেরও একই অবস্থা, তাই না? জি স্যার। হ্যাঁ। কপারও সিউ। পানিকে ভাঙলে পাওয়া যায়। থ্যাংক ইউ। অক্সিজেন আর হাইড্রোজেন। থ্যাংক ইউ। আর ফুটবল বিশ্বকাপ ট্রফিতে ব্রোঞ্জ আছে, সোনা আছে, বিভিন্ন ধাতুর মিক্সড করে একসাথে তৈরি করা হয়েছে এই ট্রফিটা। তাহলে এই ট্রফির মধ্যে বিভিন্ন ধাতু পাওয়া যাবে। তাহলে এটা কোন পদার্থ আমরা বলতে পারি? যৌগিক পদার্থ। থ্যাংক ইউ। তাহলে পানিটাও যৌগিক পদার্থ, আর উপরে দুইটা হলো আমাদের কি মৌলিক পদার্থ। ধারণা, থ্যাংক ইউ, ধারণা পেয়ে গেছি আমরা। এবার মৌলিক পদার্থের সংজ্ঞাটা একটু জেনে। দেখো, যে পদার্থ বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই বলা হয় কি না। মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। যেমন কি কি বলতে পারি? হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, রূপা, তামা। তামা বলতেই কপার কিন্তু, ঠিক আছে? তাহলে এইগুলো সবগুলোকে বলা হয় কি মৌলিক পদার্থ। এবার আমরা যৌগিক পদার্থে জেনে নিই। যৌগিক পদার্থ কাকে বলবো? যে যে পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। থ্যাংক ইউ। যে পদার্থ বিশ্লেষণ করলে দেখো 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকেই বলা হয় তোমার কি যৌগিক পদার্থ। আমরা একটু দেখে নিয়েছি যে পানি দেখে নিলাম আমরা, চিনি, তেল ইত্যাদি সবগুলোই হলো আমাদের কি যৌগিক পদার্থ। বোঝা গেছে? জি। এরপরে আমরা জেনে নিই, আবার দেখি আমরা বইয়ের ছবি চলে আসছি, তাই না? তাহলে বইটা এখন আমরা জানবো, বইটা এখন কি অবস্থায় আছে? কঠিন কঠিন অবস্থা। অবস্থা। একটু আগে তোমরা বলেছিলা পদার্থ 3 প্রকার, যেটা 3 প্রকার হবে না, ওটা হলো পদার্থের অবস্থা 3 প্রকার। পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। কি কি? কঠিন, তরল, বায়বীয়। থ্যাংক ইউ। আমরা 3টা পদার্থেরই অবস্থাটা 3 প্রকার অবস্থা দেখে নিই। দেখো, পানিটা আমরা তরল অবস্থা দেখছি, তাই না? তরল। আর এই যে বেলুনের মধ্যে গ্যাস ঢুকানো আছে, তাহলে বায়বীয়। বায়বীয়। থ্যাংক ইউ, বায়বীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ। হ্যাঁ, গ্যাসীয়, বা আমরা আরেকটা বলতে পারি এটাকে বায়বীয় পদার্থ, দুটোই বলা যাবে। ইয়েস, থ্যাংক ইউ। এখন কঠিন অবস্থার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? যে এই কঠিন পদার্থের মধ্যে এই বই, হ্যাঁ বই আছে, বইগুলোর আকারগুলো নির্দিষ্ট না। আমি বলছি না, বইয়ের অবস্থান আমরা যদি কম্পেয়ার করে দেখি, তাহলে বইগুলো কিন্তু আকার চেঞ্জ হবে না, যা আকার আছে সেরকমই থাকবে, সুনির্দিষ্ট। এবং আয়তন আছে, বইয়ের একটা নির্দিষ্ট জায়গা দখল করছে, তার মানে আয়তন আছে এবং ভরও আছে। তাহলে সেই অবস্থাটাকে বলা হয় তোমার কি কঠিন অবস্থা। এখন কঠিন অবস্থার সংজ্ঞাটা একটু তোমরা একজন বলো দেখি। কঠিন অবস্থার সংজ্ঞা বলো একজন, যে কেউ। স্যার আমি বলবো। বলো। কঠিন অবস্থা হচ্ছে যার ওজন আছে, জায়গা দখল করতে পারে, সেটাই কঠিন পদার্থ। তাহলে তরল পদার্থ কি জায়গা দখল করে না? ওজন নাই তার? অবশ্যই আছে। তাহলে সংজ্ঞাটা একটু আরো মডিফাই করতে হবে। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। থ্যাংক ইউ। কিন্তু কঠিন অবস্থাটা
এইটা কিন্তু যখন তৈরি করা হয় যে আকারটা দেওয়া হয় সেটার কোনো পরিবর্তন আর হয় না। কিন্তু তরল অবস্থায় আমরা কি বলছি, যখন যে পাত্রে, যখন গ্লাসের মধ্যে রাখি গ্লাসের আকার ধারণ করবে, আর যদি আমরা পাইপের মধ্যে রাখি পাইপের মতো আকার ধারণ করবে, যদি আমরা নলের মধ্যে রাখি নলের আকার ধারণ করবে। তার মানে কি, ওর আকারটা নির্দিষ্ট নয় তরল অবস্থার, আর কঠিন অবস্থার আকারটা কি নির্দিষ্ট। তাদের সংজ্ঞা বলবো আমরা এখন দেখে নিই পরের পৃষ্ঠায়। তাহলে পদার্থের অবস্থা আমরা 3 প্রকার জেনে নিয়েছি, কঠিন, তরল, আর একটা কি গ্যাসীয় বা বায়বীয়। সংজ্ঞাটা দেখে নিই কঠিন পদার্থের। যে পদার্থের সুনির্দিষ্ট আকার আকৃতি ও আকার আকৃতি আয়তন, এখানে বারবার কথাটা বলা হয়েছে কিন্তু সুনির্দিষ্ট, দেখো সুনির্দিষ্ট তার মানে কি এটার পরিবর্তন হবে না। যে পদার্থের সুনির্দিষ্ট আকার আকৃতি আয়তন ও ভর আছে তাকে বলা হয় কি কঠিন পদার্থ। যেমন টেবিল, বই, খাতা ইত্যাদি, এগুলো সবগুলোর আকার কিন্তু ফিক্সড। টেবিলের আকার থাকবে, টেবিলটা আর চেঞ্জ হবে না। বইটা বইয়ের মতোই থাকবে, খাতাটা খাতার মতোই থাকবে। ঠিক আছে, এবার আসবো আমরা তরল পদার্থের প্রকার সংজ্ঞাটা। যে পদার্থের সুনির্দিষ্ট আকার আকৃতি নেই, তার মানে কি যখন যে পাত্রে রাখছি তখন সে পাত্রে আকার আকৃতি ধারণ করবে, তার মানে সুনির্দিষ্ট আকার আকৃতি নেই, কিন্তু কি আছে, নির্দিষ্ট আয়তন ও ভর আছে। এখানে ব্র্যাকেটে লেখা আছে যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার কি ধারণ করে, তাকেই বলা হবে তোমার কি তরল পদার্থ। যেমন পানি, তেল, ডিজেল, কেরোসিন ইত্যাদি সবগুলো হলো আমাদের কি তরল পদার্থ। ঠিক আছে, এবার আসি আমরা গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। যে পদার্থের সুনির্দিষ্ট আকার আকৃতি আয়তন নেই, তার মানে কি যদি 1 লিটার গ্যাসকে একটা শূন্য বড় একটা ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন গোটা ঘরটার আয়তনটাই ওই 1 লিটার গ্যাস কি জায়গাটা দখল করবে। আবার যদি 1 লিটার গ্যাসকে যদি আমরা একটা মগের মধ্যে চাপ প্রয়োগ করে ঢুকাই তাহলে ওই মগের মধ্যেই কিন্তু ওই আয়তনটা দখল করবে। তার মানে কি আয়তনটা কম বেশি হতে পারে। আবার আকারটা দেখো, ঘরটা হলো 4 কোণা আয়তাকার ঘর, আবার দেখো মগটা গোলাকার, তার মানে কি এক একটা এক এক আকৃতি, তার মানে আকারও নেই আয়তনও নেই, কিন্তু শুধুমাত্র একটা আছে, নির্দিষ্ট ভর আছে, ভরটা কিন্তু পরিবর্তন হবে না। প্রত্যেকটা পদার্থের, সেটা মৌলিক হোক যৌগিক হোক, সকল পদার্থের ভরটা হলো তার কি মৌলিক বৈশিষ্ট্য, এই ভরটা কখনো কম বেশি হবে না। তবে ওজন এটা কম বেশি হতে পারে। যেমন চাঁদে যদি নিয়ে যাওয়া হয় বা আমরা যদি যাই সেখানে ওজন একেবারেই কমে যাবে। আবার যদি পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসি আমাদের ওজন দেখো 40 কেজি 50 কেজি এরকম আমরা ওজন দেখা যায়, তাই না? তার মানে কি চাঁদে গেলে মাধ্যাকর্ষণ শক্তি কম ফলে ওখানে ওজনটা কম দেখায়, পৃথিবী পৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তিটা বেশি তাই আমাদের এখানে কি বেশি দেখায়। তার মানে মাধ্যাকর্ষণ শক্তি থেকে আসছে পরবর্তীতে অভিকর্ষ ত্বরণ। মনে আছে কথাটা, অভিকর্ষ ত্বরণ? ফিজিক্সে পড়ে নাই অভিকর্ষ ত্বরণ? অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী তার কোন কেন্দ্রের দিকে কোন বস্তুকে যে নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় তোমার কি অভিকর্ষ বল। আর অভিকর্ষ বলের জন্য কোন বস্তু পরন্ত বস্তুর বেগ যে হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় কি অভিকর্ষ ত্বরণ। এটাকে জি গ্র্যাভিটেশন অ্যাসিলারেশন ইংরেজিতে বলা হয়। তো ওইটাই এটা ধ্রুবক না, ছোট জি। এই জিটা ধ্রুবক বলা যাবে, তবে স্থান ভেদে তার কিছু মানের পরিবর্তন হয়, তবে খুব বেশি না, দশমিকের পরে পরিবর্তন হয়। যেমন 9.81, 9.8, 9.79 এরকম চেঞ্জ হয়। জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো স্ট্যান্ডার্ড ধরা হয়, তবে স্থান ভেদে কম বেশি হয়। পৃথিবী পৃষ্ঠে আমাদের সবচেয়ে জি এর মান বেশি, আর যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাহলে জি এর মান ওখানে হবে কি 0। হ্যাঁ, কম মানে 0 হয়ে যাবে পৃথিবীর কেন্দ্রে। তাহলে আমরা গ্যাসীয় পদার্থ কি বললাম, যখন যে পাত্রে রাখছে তখন সে পাত্রের আয়তনটা দখল করতেছে, আবার আকারও ওই পাত্রের আকার কি ধারণ করতেছে। তাহলে আমরা সঙ্গে বলবো যে পদার্থের সুনির্দিষ্ট আকার আকৃতি আয়তন নেই কিন্তু নির্দিষ্ট ভর আছে, যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের পুরো আয়তন দখল করে, তাকেই বলা হয় তোমার কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, বাতাস ইত্যাদি সবগুলো হলো আমাদের কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। ঠিক আছে, এবার আসি আমরা ধাতু। আমরা ওই যে মৌলিক পদার্থ বললাম না, মৌলিক পদার্থের আমরা ধাতু প্রকারগুলো দেখবো। এটা আমরা নিশ্চয়ই সোনার আমরা আংটি বলেছি, তাহলে নিশ্চয়ই এটা আমরা কি বলবো, ধাতু তৈরি। হ্যাঁ, সোনার আংটি। এই কপারের তার, এটাও আমরা আগে দেখেছি, এটাও তাহলে ধাতু। এখানে দেখো কি দেখা যায়, রেল লাইন।
রেল লাইনে দেখো এখানে জাংশন দেখা যায়, মানে একটা লাইন থেকে আরেকটা লাইন ক্রস করে চলে গেছে, তাই না? তাহলে এখানে জি স্যার। সবগুলো পদার্থই কি দিয়ে তৈরি? ধাতব পদার্থ। ধাতু। ধাতু দিয়ে লোহা, তৈরি। লোহাটাও তোমার ধাতব পদার্থ, আবার কপার এটাও ধাতব পদার্থ, সোনাটাও হলো তোমার কি ধাতব পদার্থ। তাহলে সবগুলো পদার্থই হলো আমাদের এখানে কি ধাতু। ঠিক আছে, এবার অধাতু একটু দেখে নিই আমরা। এখানে অক্সিজেন গ্যাস সিলিন্ডারের ভিতরে ঢুকানো আছে প্রায় 25 কেজি অক্সিজেন গ্যাস, তাহলে এটা কি আমাদের অধাতু। আবার এই পাশে দেওয়া আছে হাইড্রোজেন গ্যাস, তাহলে এটাও আমাদের কি, এটাও আমাদের কি অধাতু। আমরা পরবর্তী জানবো একটু করে সংজ্ঞা। ঠিক আছে, এবার এখানে কিছু দেখি উপধাতু বা অপধাতু। এখানে দেওয়া আছে, এখানে কিছু দেখা যায়, কিছু মানে ময়লা জাতীয় পদার্থ, তাই না? এটা আসলে আর্সেনিক একটা মৌলিক পদার্থ। আর্সেনিক মৌলিক পদার্থ। আর্সেনিকের প্রতীক কি? বড় হাতের এ, ছোট হাতের কি এস, আর্সেনিক। ডান পাশে কি দেখা যায়? মনে হচ্ছে কয়লা জাতীয় পদার্থ, তাই না? এটা আসলে সিলিকন। সিলিকন নাম শুনেছো? এস আই তার প্রতীক। যেমন বালি, বালিটার পদার্থটার নাম কি? বালি, বালি দেখছো না? বালি সিলিকন ডাই অক্সাইড, SiO2, এটা হলো সিলিকন ডাই অক্সাইড। কিন্তু ওখানে যদি অক্সিজেন পরমাণুটাকে অপসারণ করা হয়, অপসারণ করা বলে এরকম মৌলিক পদার্থ পাওয়া যাবে, সেটাই হলো কি সিলিকন। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো হলো উপধাতু। তাহলে এখন মৌলিক পদার্থ কত প্রকার পড়বো আমরা? 3 প্রকার দেখে নিলাম, ধাতু, অধাতু, আর একটা উপধাতু। তবে আরেকটা আমরা বলতে পারি, সেটা হলো নিষ্ক্রিয় গ্যাস মৌল, সেটাও কিন্তু মৌলিক পদার্থের মধ্যে একটা প্রকার। তাহলে আমরা 4 প্রকারই পড়ি এখানে। তাহলে মৌলিক পদার্থ বলবো আমরা 4 প্রকার, ওটা ছবিটা পরে দেখাচ্ছি। তাহলে ধাতু একটা, অধাতু, উপধাতু বা অপধাতু, আর একটা বলবো আমরা নিষ্ক্রিয় গ্যাস মৌল। এই 4 প্রকারই হলো মৌলিক পদার্থ। ঠিক আছে, তাহলে এখন সংজ্ঞাগুলো জেনে। ধাতু, যে সকল মৌলিক পদার্থ সাধারণত সাধারণত কথা বলা হয়েছে কেন? যে এই পদার্থগুলো বেশিরভাগ সময় যে আচরণটা করে সেটা হলো বেশিরভাগ সংখ্যায়, আর 2-1টা ব্যতিক্রম আছে, ওই জন্য বলা হয়েছে কি সাধারণত। তাহলে যে সকল মৌলিক পদার্থ সাধারণত স্বাভাবিক অবস্থায় কঠিন, আঘাত করলে টুনটুন শব্দ বের হয় এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, মানে এই পদার্থগুলোকে যদি কোনো পদার্থ দিয়ে আঘাত করি তাহলে শব্দ বের হবে টুনটুন। আর এগুলো একদিকে যদি একটা রডের একদিকে গরম করা হয়, আরেকদিকে ধরে থাকি, তাহলে এইদিকে আস্তে আস্তে গরম চলে আসবে। আবার এগুলো বিদ্যুৎ পরিবহনেও সক্ষম, তার মানে বোঝা হচ্ছে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। সুতরাং এই সকল মৌলকেই বলা হবে তোমার কি ধাতু। উদাহরণ কি কি? তামা, লোহা ইত্যাদি, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। তামা দেখছি, সোনার আংটি দেখছি, আর একটা দেখছি রেল লাইন। ঠিক আছে, এবার আসি আমরা অধাতু। যে সকল মৌলিক পদার্থ সাধারণত স্বাভাবিক অবস্থায় কি গ্যাসীয়, তার মানে কি বেশিরভাগ গুলো তোমার কি গ্যাস হিসেবে থাকে, আর 2-1টা ব্যতিক্রম আছে। আর আঘাত করলে এদেরকে টুনটুন শব্দ বের হয় না, আর তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। তার মানে ধাতু যেটা করছে তার উল্টোটাই হলো তোমার কি অধাতু। সে সকল মৌলকেই বলা হবে তোমার কি অধাতু। অধাতু মধ্যে কি কি আছে দেখে নিই আমরা। হাইড্রোজেন আছে গ্যাস, তারপর আছে অক্সিজেন গ্যাস, বাতাস। আমরা দেখলাম হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস একটু আগে দেখছি, তাই না? এরপরে আসে আমরা কি উপধাতু বা অপধাতু। যে সকল মৌলিক পদার্থের ধর্ম ধাতু ও ধাতুর কি ধর্মের মাঝামাঝি। তা নয় কি ধাতুগুলো বিদ্যুৎ সুপরিবাহী, অধাতু বিদ্যুৎ সুপরিবাহী নয়। কিন্তু উপধাতু কি হবে? একটু একটু বিদ্যুৎ পরিবহন করবে, আবার অধাতুর মতো করে না, তা কিন্তু করছে না, মানে মাঝামাঝি, 2টা ধর্মের মাঝামাঝি। তাহলে সেই সকল মৌলকেই বলা হবে তোমার কি উপধাতু। আমরা কি কি উদাহরণ দেখলাম? আর্সেনিক দেখছি আর সিলিকন দেখছি, আর গ্যালিয়াম আছে, তারপর আছে অ্যান্টিমনি আছে, জার্মেনিয়াম আছে, এগুলো সবগুলো হলো তোমার কি উপধাতু বা অপধাতু। আরেকটা জিনিস আমরা এখানে জেনে নিই, উপধাতু বা অপধাতু যদি না থাকতো তাহলে আমরা এই যে ইলেকট্রনিক্স, যে আমরা এই যে যন্ত্রপাতিগুলো যে তৈরি করা হয়, ইলেকট্রনিক্স ডিভাইস, ছোট ছোট বা ল্যাপটপ, কম্পিউটার, তারপরে মোবাইল, তারপরে ঘড়ি, সমস্ত কিছু জিনিস তৈরি করতে এই উপধাতু ব্যবহার করা হয়েছে। উপধাতু ছাড়া কখনোই এইগুলো জিনিস তৈরি করা সম্ভব হতো না। ঠিক আছে, এই যে আমরা এখন আসি আরেকটা পদার্থ নিষ্ক্রিয় গ্যাস মৌল। একটু ছবি দেখে নিই আমরা। এই গ্যাস সিলিন্ডার দেওয়া আছে, গ্যাস তো কখনো ফ্রি রাখা যায় না, তাই সিলিন্ডারের মধ্যে ঢুকা রাখা হয়েছে। এগুলাকে রাখা হয়েছে নিয়ন গ্যাস। আমরা নিষ্ক্রিয় গ্যাস কয়টা পড়েছো তোমরা? হিলিয়াম, নিয়ন,
আর্গন, ক্রিপ্টন, জ্যানন এন্ড রেডন। এই তো 6টা মনে হয়, তাই না? হিলিয়াম, জি, স্যার। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এন্ড রেডন, এই 6টাই হলো নিষ্ক্রিয় গ্যাস মৌল। তার মধ্যে একটা এখানে দেখাচ্ছে নিয়ন, আরেকটা আছে এখানে ডান দিকে দেখো নিয়ন গ্যাস মৌল, আরেকটা দেখছি ডান পাশে আমরা হিলিয়ামের। এই হিলিয়াম গ্যাস কি কাজে ব্যবহার করা হয় তোমাদের জানা আছে কারো ধারণা? এই যে জন্মদিনের বেলুন ফুলানো হয় না, আবার মেলাতে গেলেও বেলুন দেখো না তোমরা, ওই যে ফুলায় ইয়াতে, যদি নরমালি বাতাস মুখ দিয়ে বাতাস ঢুকাও বেলুনের মধ্যে, তাহলে এই বেলুন গুলো মাটিতে পড়ে যাবে, মানে ভারী গ্যাস। আমরা যে মুখ দিয়ে যে বাতাসটা দেই কার্বন ডাই অক্সাইড থাকে বেশি, আর কার্বন ডাই অক্সাইড ভারী গ্যাস, ফলে বেলুনটা নিচে পড়ে যায়। কিন্তু হিলিয়াম দিয়ে যদি বেলুনটা ভরানো হয় গ্যাস দিয়ে, তাহলে এই বেলুন গুলো যে মাঝে মাঝে দেখবা কোনো উদ্বোধন করতে গিয়ে বেলুন উড়িয়ে দেওয়া হয়, এই যে হিলিয়াম গ্যাস দিয়ে কি ভিতরে ঢুকানো হয় বলেই হিলিয়াম গ্যাস হালকা বলে উড়ে চলে যায়। আর আমরা মুখ দিয়ে যদি বেলুন ভরি বাতাস দিয়ে, তাহলে মুখের বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, এই বাতাসগুলো ভারী, ফলে দেখা যায় তোমার কি এই বেলুনটা আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায়। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম নিষ্ক্রিয় গ্যাস দুইটা, তাহলে নিষ্ক্রিয় গ্যাস টোটাল হলো 6টা। এখন সংজ্ঞাটা জেনে নেই। যে সকল মৌলিক পদার্থ অন্য কোনো মৌলের সাথে কোনো বিক্রিয়া করে না, এমনকি নিজেদের সাথেও নয়, এবং এরা গ্যাসীয় অবস্থায় থাকে। তার মানে কি দেখাইছে, বলা হয়েছে যে এই সকল মৌলিক পদার্থগুলো অন্য কোনো মৌলের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়াও করে না, যুক্তও হয় না, এবং নিজেদের সাথেও নয়, এবং এরা গ্যাসীয় অবস্থায় থাকে, সে সকল মৌলকেই বলা হবে নিষ্ক্রিয় গ্যাস মৌল। যেমন কি কি আছে? হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, রেডন ইত্যাদি, এই সকল মৌলকেই বলা হবে তোমার কি নিষ্ক্রিয় গ্যাস মৌল। বোঝা গেছে? কারো প্রশ্ন আছে জিজ্ঞেস করো যদি প্রশ্ন থাকে। কারো প্রশ্ন আছে? না, জি না স্যার। জি না, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটু পড়ি, তারপর আজকে আমরা কম করে পড়ে অনেকেই হয়তো আসেনি, তারপর আমরা আরেকটু চেষ্টা করি। এবার এসে আমরা মিশ্রণ। মিশ্রণ শব্দটা শোনা আছে কারো? সবারই থাকার কথা, কারণ তোমরা লবণ এবং পানি অথবা চিনি, লেবু এবং পানি শরবত করে খেয়েছো না খাওনি? জি স্যার। তাহলে এইটাই হলো তোমার কি মিশ্রণ। তাহলে মিশ্রণের একটা ধারণা বলো তো, কি সংজ্ঞাটা কি হতে পারে? এখানে একটা জিনিস আমরা টপিকস বের করি যে মিশ্রণে কমপক্ষে 2টা পদার্থ থাকতে হবে, 2 এর অধিক থাকতে পারে কিন্তু কমপক্ষে 2টা থাকতে হবে। যেমন লবণ পানি, লবণ চিনি, বালি চিনি, বালি লবণ। তার মানে কি মিনিমাম 2টা থাকতে হবে, কিন্তু 2 এর বেশিও থাকতে পারে। ঠিক আছে, আমরা এখন জেনে নিই সংজ্ঞা। 2 বা ততোধিক পদার্থকে একত্রে মিশালে তারা যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাহলে উক্ত পরিবেশ বা সমাবেশকেই মিশ্রণ বলে। পরিবেশ কেন বলা হয়েছে? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমরা পরিবেশ। যেমন একসাথে অনেকগুলো মানুষ আমরা দেখলাম যে মেলায় জমায়েত হই, তাহলে মেলাটার কি ওই জায়গায় আমরা কেন জমায়েত হই? যে ওখানে মানুষ বিক্রি করার উদ্দেশ্যে কেউ যায় খাওয়ার উদ্দেশ্যে, কেউ যায় দেখার উদ্দেশ্যে। এই যে একসাথে মিলিত হয়েছে, তাহলে ওই জায়গায় মিলিত হওয়ার যে পরিবেশটা, তাহলে ওইটাই বলা হচ্ছে তোমার কি পরিবেশ বা সমাবেশ। তাহলে মেলার পরিবেশ। আবার এক জায়গায় জালসা হয়েছে, জালসা হলে আমরা কি করি? জালসাতে অনেক মানুষ ওখানে ধর্মীয় বক্তৃতা দেয় আর অনেক মানুষই শুনতে যায়, তাহলে ওখানে কি হচ্ছে? একটা অনেকগুলো মানুষের একসাথে মিলিত হচ্ছে, তাহলে ওখানে ধর্মীয় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বা সমাবেশ। তাহলে এই জন্যই লবণ আর বালি যদি একসাথে মিশানো হয়, তাহলে লবণ আর বালি একসাথে মিশালে কি হবে? এক জায়গায় থাকতেছে, তার লবণ বালির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বা সমাবেশ হয়েছে। আবার যদি আমরা চিনি আর পানি একসাথে মিশাই, তাহলে চিনি আর পানির ওখানে একটা সমাবেশ সৃষ্টি হয়েছে, তাহলে ওটাও একটা পরিবেশ বা সমাবেশ। এই জন্য সংজ্ঞাটা আমরা ব্যবহার করছি পরিবেশ বা সমাবেশ। তার সংজ্ঞাটা আরেকবার বলি। 2 বা ততোধিক পদার্থকে একত্রে মিশালে তারা যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাহলে উক্ত পরিবেশ বা সমাবেশকে মিশ্রণ বলে। যেমন লবণ ও বালির মিশ্রণ, লবণ ও পানির মিশ্রণ ইত্যাদি হতে পারে। আমরা এখানে 2টা করে পদার্থ ব্যবহার করেছি, কিন্তু 2 এর অধিক থাকতে পারে। ঠিক আছে, এখন দেখে নিই 2-একটা আমরা ছবি দেখে নিই। এখানে দেখা যাচ্ছে কি দেওয়া হচ্ছে? লবণ দেওয়া হচ্ছে, এক গ্লাসের মধ্যে পানি আছে, সেই পানির মধ্যে আমরা কি দিচ্ছি? লবণ চামচ দিয়ে ঢেলে দিচ্ছি, ঢালে দিয়ে তারপর চামচ দিয়ে যদি আমরা গুলাই দিই, তাহলে লবণটা কি ওখানে কি মিশে যাবে কিনা? তাহলে পদার্থ এখানে কয়টা থাকলো? একটা হলো চিনি, না সরি লবণ, আর একটা থাকলো তোমার কি পানি। তাহলে 2টা পদার্থ থাকলো। হ্যাঁ, এই পাশে আরেকটা দেখি আমরা, লবণ পানি মিশ্রণ। এখানে কি দেওয়া আছে? চিনি বেশি দেওয়া আছে, সরি লবণ বেশি দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার এখানে কি বালি।
দেখো ওই যে বালি দেখা যাচ্ছে, বালিটুকু দানা দুই একটা দেখা যাচ্ছে, যাচ্ছে কিনা? যাচ্ছে না? জি জি। তাহলে এখানে লবণ আর বালির মিশ্রণ, তাহলে এখানেও কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বাম পাশে আর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, দুইটাই কিন্তু একটা পরিবেশ। তাহলে এই জায়গায় আমরা বলতে পার্থক্য একটা ডিফারেন্ট খুঁজে পাই। তোমরা লবণ আর পানি যখন মিশ্রিত করছো, লবণ কি বোঝা যায় যে এটা লবণ আছে? যাবে? যাবে না। পানি কি বোঝা যাবে যে এটা পানি? তাও বোঝা যাবে না, না। বোঝাতে চায় না। হ্যাঁ, লবণ আর পানি একসাথে মিক্সড হয়ে গেছে, মানে মিশ্রিত হয়ে গেছে, তখন লবণ এবং পানি আলাদা করে আইডেন্টিফিকেশন করা যায় না। কিন্তু ডান দিকে দেখো, লবণ আর বালির মধ্যে দেখো দানাগুলো বোঝা যাচ্ছে, যাচ্ছে না? হাতে নিয়ে যদি ছোট ছোট চিমটা দিয়ে আলাদা করে করা যায়, তখন কিন্তু লবণ আর বালিগুলো দানাগুলোকে আলাদা করা যাবে। তাহলে দুই ধরনের মিশ্রণ এখানে দেখা যাচ্ছে। আমরা সংজ্ঞা দেখবো এখন। তাহলে মিশ্রণ বলবো আমরা কি? দুই প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ, আর একটা বলবো আমরা কি? অসমসত্ব মিশ্রণ। তাহলে সমসত্ব মিশ্রণের সংজ্ঞাটা পড়ি আমরা। যে মিশ্রণে উপাদান পদার্থগুলি, মানে যে পদার্থগুলো মিশানো হয়েছে, সেগুলাকে বলা হচ্ছে উপাদান পদার্থ। বাহ্যিক পৃথক অস্তিত্ব, মানে বাহ্যিক মানে খালি চোখে যেটা দেখি সেটা হলো বাহ্যিক। বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায় মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলো অনুপাত সমান হয়। এখানে একটু ভুল হয়েছে, বোঝা যায় না হবে, এখানে বোঝা যায় না, বোঝা যায় না হবে। ঠিক আছে, সরি, এখানে শব্দটা না টাইপ করা হয়নি। বোঝা যায় না এবং মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলো অনুপাত সমান হয়, সেই মিশ্রণকে বলা হবে তোমার কি? সমসত্ব মিশ্রণ। যেমন লবণ আর পানির কি মিশ্রণ। আমরা একটু দেখি, আমরা একটা গ্লাসের মধ্যে লবণ আর পানি যদি মিক্সড করা হয়, তখন যদি আমরা একটা ড্রপার দিয়ে নিচের দিকে যদি একটু পানি জিহ্বায় নিয়ে টেস্ট করি, তাহলে কি বোঝা যাবে? যেরকম স্বাদ হবে। মাঝখানে যদি নিয়ে আবার জিহ্বায় টেস্ট করা হয়, একই রকম স্বাদ পাওয়া যাবে। আবার উপরের দিকে যদি পানি একটু লবণ পানির মিশ্রণ নিয়ে যদি আমরা জিহ্বায় টেস্ট করি, একই রকমের স্বাদ পাওয়া যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে? মিশ্রণের সকল জায়গায় অনুপাত সমান হয়। তাহলে সেই মিশ্রণকে বলা হবে তোমার কি? সমসত্ব মিশ্রণ। আমরা প্রথম যেটা দেখলাম, লবণ আর পানি মিক্সড করতেছি, তাহলে ওইটাই হলো সমসত্ব মিশ্রণ। তাহলে একটা না হবে এখানে, পৃথক অস্তিত্ব বোঝা যায় না হবে। এবার অসমসত্ব মিশ্রণ, এখানে যায় না হয়েছে, এটা হবে যায়, উল্টা হয়েছে আর কি। যে মিশ্রণে উপাদান পদার্থগুলোর বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায় না, হবে না, বোঝা যায় এবং মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলোর অনুপাত সমান হয় না, সেই মিশ্রণকে বলা হবে তোমার কি? অসমসত্ব মিশ্রণ। যেমন লবণ ও বালির কি মিশ্রণ। আমরা একটু আগে মিশ্রণটা দেখলাম, মিশ্রণটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, এই যে এটা। এই মিশ্রণটাতে এই দেখো, বাহ্যিক চোখ দিয়ে বোঝা যাচ্ছে যে লবণ আলাদা সাদা সাদা, আর বালিগুলো একটু মানে সোনালি টাইপের, তাই না? তাহলে এখানে বোঝা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে, কিন্তু এখানে যখন এখানে যদিও ঢালতেছে, যখন মিক্সড করে দেবো, তখন কিন্তু লবণ আর পানি কোনটাই বোঝা যাবে না। সুতরাং এইটা হবে তোমার কি? সমসত্ব, আর ডান পাশেটা হবে তোমার কি? অসমসত্ব। ঠিক আছে, তাহলে এখানে না হবে না, নাটা বাদ যাবে, আর এখানে একটা না হবে। তাহলে মিশ্রণের প্রকারভেদ আমরা দেখে নিলাম। তাহলে এইটা হলো আমাদের কি? সমসত্ব মিশ্রণ, লবণ পানি মিশ্রণ। আর ডান দিকেটা বলবো আমরা কি? অসমসত্ব মিশ্রণ, লবণ ও বালির মিশ্রণ। আজকে আমরা এ পর্যন্তই ক্লাস শেষ করতেছি। একটু অল্প অল্প করে পড়ি, সবাই আসুক। সবাইকে একটু যদি কারো পরিচিত থাকে মেসেজ, ওই ফেসবুক গ্রুপে তোমরা একটু লিখে দিবা যে স্যার, বিশেষ করে আমার কথাই বলবা, আমার ক্লাসটা টাইম টু টাইম আমি ক্লাস করার চেষ্টা করব। ঠিক আছে, যদি কোনো অসুস্থ না হই বা কোনো ছুটিতে না থাকি বা অফিসিয়াল কাজে ব্যস্ত না থাকি, আমি অনলাইনে ক্লাসটা রেগুলার করার চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার। এখন তোমরা এখন বলো তোমাদের কি কি আর কি কি সমস্যা এখান থেকে পড়ে তোমরা জানতে পারলা, যেটুকু সেটুকুর মধ্যে কি কি সমস্যা ফিল করলা, সেটা তোমরা যদি শেয়ার করো, তাহলে আমরা সেটার সলিউশন আমরা বলবো আর কি। স্যার, আই হ্যাভ এ কোয়েশ্চেন। বলো। স্যার, সমসত্ব মিশ্রণে ওটা কি শুধু লবণ পানির মিশ্রণই সমসত্ব মিশ্রণ বলা যাবে, নাকি ওর গুড় বা হচ্ছে পানির মিশ্রণ ও সমসত্ব মিশ্রণ হবে? আমি একটু বলি না এখন তোমার উত্তরের প্রশ্নের প্রেক্ষিতে। সেটা হলো, যখন তুমি যে পদার্থগুলো মিক্সড করবে, যদি খালি চোখে সেটা বুঝতে না পারো, মানে বোঝা যাবে না যে এটা কি মিশানো হয়েছে, যেমন পানি আর লবণ বা পানি আর গুড় যেটাই বলি, গুড় মেশালে গুড়টাও গুলে যাবে, যাবে কি না? তাহলে ওইটাও সমসত্ব মিশ্রণ হবে। চিনি পানি, কিন্তু এটাও স্যার, সমসত্ব মিশ্রণ হবে। হ্যাঁ বলো।
পানির তো কালার চেঞ্জ হয়ে যাবে, গুড়ের তো কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হতে পারে, কালার তো আলাদা জিনিস একটা। আমরা পদার্থগুলো দেখবো মিশ্রিত হয়ে বোঝা যাচ্ছে কিনা, কালার বোঝা যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পদার্থগুলোর অণুগুলো যদি আমরা চিনতে না পারি তাহলে সেটা হবে সমসত্ব। ঠিক আছে? যেমন বালি আর জি স্যার, লবণ, বুঝতে পারছি। দানাগুলো দেখাই যায় যে আমাদের এখানে এটা লবণের দানা, এটা আমাদের চিনির দানা বা বালির দানা। বুঝা গেছে? আর কারো জি প্রশ্ন? স্যার, আর থ্যাংক ইউ কারো? স্যার। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আমরা পরবর্তী দিনে আবার এর পরবর্তী অংশ শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।